নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। এসএসসি ভবন অভিযানে আপত্তি, তবে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনে যেতে পারবেন যোগ্য চাকরিহারারা। সুমন বিশ্বাসের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের দ্বারস্থ দাগী শিক্ষকদের একাংশ। দাগী শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ তারা। কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দেয় 350 জন অযোগ্য প্রার্থীর। দাগী শিক্ষকদের তালিকায় শাসক শিবির ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নাম রয়েছে। শাসক বিতর্কে নাম আসতেই বিজেপি যোগ নিয়ে পাল্টা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অবশেষে গ্রেফতার দেশরাজ সিং। পুলিশের হাতে ধরা পড়ল কৃষ্ণনগরে খুনের ঘটনায় ধৃত দেশরাজ সিং। সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন কৃষ্ণনগর জেলা পুলিশ। মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের। এক ধাক্কায় 50 টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়ালো 1684 টাকা। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছে সেনাবাহিনী। খবর পেয়েই ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দেন মমতা। মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা মমতার। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেই খবর পেয়ে সেখানে ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জওয়ানরা চলে যান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে এই নিয়ে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দেন মমতা। বলেন, সেনাবাহিনীর দোষ নেই, তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তারা এই কাজ করছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ, সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য, আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম। এই ঘটনার পর ভাষা আন্দোলনের ধর্নাস্থল পৃথক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন, এবার থেকে মেয়র রোডে আর নয়, রানী রাসমণি অ্যাভিনিউতে ভাষা সন্ত্রাসের বিরোধিতা চলবে। সেনার জবরদস্তিতে মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে। তৃণমূল নেত্রীর স্পষ্ট অভিযোগ, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই করেছে। এটা বিজেপি করেছে। মঙ্গলবার আমাদের কর্মসূচি ছিল, আজ এই মঞ্চটা খুলে দেওয়া হলো। আমরা জানি এটা সেনার এলাকা, রেলের এলাকা কিছুটা, আমরা তাদের বিরক্ত করতে চাই না, কিন্তু এটার পিছনে দায়ী বিজেপি সরকার। বিজেপি প্রমাণ করে দিল যে সেনাকে ওরা এইভাবে কাজে লাগায়। মনে রাখুন, যতটা করবেন তার পাল্টা জবাবও পাবেন। যদিও মঞ্চ খোলা নিয়ে সেনার তরফে দাবি, এখানে 3 দিনের বেশি কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়। 2 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, ওই মঞ্চ 1 মাস ধরে রেখে দেওয়া হয়। আয়োজকদের কাছে মঞ্চ খোলার আবেদন জানানো হলেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়েই সেনার তরফে মঞ্চ খোলার উদ্যোগ নেওয়া হয়। সেনার এই দাবি উড়িয়ে মমতা পাল্টা বলেন, সেনাকে বলবো, আপনারা মানুষের গর্ব, বিজেপির হাতের পুতুল হয়ে নোংরা খেলায় নামবেন না। এই মঞ্চ ভেঙে ফেলায় তৃণমূল নেত্রী জানান, এবার মোদির অনুমতি নিতে হয় এমন কোনো জায়গায় আমরা আর কর্মসূচি করব না। আমি মানুষের পারমিশন নিয়ে চলি। ভাষা আন্দোলন চলবে, আর রানী রাসমণি রোডে হবে প্রতিবাদ। তবে মানুষের যাতায়াতের সুবিধায় ডোরিনা ক্রসিং ছেড়ে আন্দোলন চালাতে হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি ভবন অভিযানে আপত্তি, তবে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনে যেতে পারেন যোগ্য চাকরিহারারা। সুমন বিশ্বাসের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার করুণাময় থেকে মিছিল করে এসএসসি ভবন যাওয়ার আবেদন জানান যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। ওই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ, তাই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমন বিশ্বাস। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, বিকেল 4টায় স্কুল সার্ভিস কমিশনের দফতরে গিয়ে দাবি সনদ পেশ করতে পারবে সুমন বিশ্বাস সহ 5 সদস্যের প্রতিনিধি দল। যদিও মিছিল করার অনুমতি দেয়নি আদালত। এসএসসি ভবন অভিযান ঘিরে সোমবার সকাল থেকেই টান উত্তেজনা।
এদিন সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওটি করুণাময়ী মেট্রো স্টেশনের। একজন নীল শার্ট পরা ব্যক্তির সঙ্গে সুমন বিশ্বাসকে ধস্তাধস্তি করতে দেখা যায়। নীল শার্ট পরা ব্যক্তিকে ভিডিওতে পুলিশ আধিকারিক হিসেবে উল্লেখ করা হয়েছে। শোনা যাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশরা সুমন বিশ্বাসকে হেনস্থা করছে। কোনো এফআইআর মামলা না থাকা সত্ত্বেও তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। ওই ভিডিওতে যদিও নীল শার্ট পরা ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে সুমনকে ধরতে আসেননি। ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত এর আগে গত 18ই আগস্ট এসএসসি ভবন অভিযান ছিল যোগ্য চাকরিহারাদের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়া পোস্ট করে একথা জানান। ওই দিন ভোর 5:30 নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়, তার খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি চালায় বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে পাকড়াও করা হয়। মগরা থানায় আটক করে রাখা হয় তাকে। ঘটনার 8-9 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে যোগ্য চাকরিহারাদের পক্ষে চিন্ময় মণ্ডল, মৃন্ময় মণ্ডল সহ 6 জন বিধানসভায় শুভেন্দু অধিকারী ও নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। তাদের দাবি যোগ্য চাকরিহারাদের বহালে বিল বা অর্ডিন্যান্স আনা হোক। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এভাবে সুপ্রিম কোর্টের রায় বিধানসভায় আনা যায় না। হাই নিউজ নেটওয়ার্ক। আদালতের দ্বারস্থ দাগি শিক্ষকদের একাংশ। শনিবার স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হল তাদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় 350 অযোগ্য প্রার্থী। আদালতের দ্বারস্থ দাগি শিক্ষকদের একাংশ। শনিবার স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হল তাদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় 350 অযোগ্য প্রার্থী। তাদের মূল দাবি, আগামী 7 থেকে 14 সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে তাতে বসতে চান তারা। এসএসসি নিয়ম মেনে দাগিদের তালিকা প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবি জানিয়েছেন তারা। কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা। ফের আদালতের দোরগোড়ায় এসএসসি মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বহু টানাপোড়েনের পর শনিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশন দাগিদের তালিকা প্রকাশ করেছে। নাম রয়েছে 1806 জনের। এদের মধ্যে শাসক দল ঘনিষ্ঠ একাধিক জনের নামও রয়েছে। তা নিয়ে বিতর্কের মাঝে ফের আদালতে গড়ালো এই এসএসসি মামলা। দাগি তালিকায় থাকা প্রার্থীদের একাংশের দাবি, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তালিকাটি প্রকাশিত হয়নি। কিসের ভিত্তিতে তা হয়েছে এই প্রশ্নও তুলেছেন তাদের কেউ কেউ। আবার কারো দাবি, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কেন অযোগ্য তালিকায় নাম উঠেছে তা বুঝতে পারছেন না তারা। এসব যুক্তিতে দাগিদের একাংশের দাবি, আগামী 7 ও 14 সেপ্টেম্বর রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নেবে তাতে অংশ নিতে চান তারা। অন্তত 350 চাকরি প্রার্থী এই দাবিতে হাইকোর্টে মামলা করেন। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক। শীর্ষ আদালতে ফের পিছল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা পেরোলেও এখনও মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মীরা। জানা গিয়েছে আগামী সোমবার এই মামলা শুনবে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। শীর্ষ আদালতে ফের পিছল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। শীর্ষ আদালতে দেওয়ার সময় পেরোলেও এখনো মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মীরা। জানা গিয়েছে আগামী সোমবার এই মামলা শুনবে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে শীর্ষ আদালতে। গত 16 মে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বারবার এই যুক্তি দেখান, ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না, তাই ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে। শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা পেরোলেও এখনো মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মীরা। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার। কারণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। সোমবারে সেই মামলা শুনানির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে গেল। হাই নিউজ নেটওয়ার্ক।
মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা বিধানসভার বাইরে থাকবেন। আদালতের নির্দেশে সিদ্ধান্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত, তবে মুখ্যমন্ত্রী সেই তালিকা থেকে বাদ। সোমবার থেকে সব মন্ত্রী নিরাপত্তা রক্ষীরা বিধানসভার বাইরে থাকবে, এমনই সিদ্ধান্তের কথা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকা থেকে বাদ থাকছেন। তিনি নিরাপত্তা রক্ষী নিয়েই ঢুকবেন বিধানসভায়। প্রসঙ্গত কিছুদিন আগেই এই নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, তৃণমূল বিধায়করা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারেন, কিন্তু বিজেপি বিধায়কদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম। তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের বিধানসভা ভবনের ভিতরে ঢোকার অনুমতি নেই। রক্ষীদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এই বৈষম্যের অভিযোগ তুলেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালত জানায়, নিরাপত্তা রক্ষী নিয়ে সরাসরি আদালত কোনো হস্তক্ষেপ করবে না। তবে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, নিয়ম সবার জন্য একই হওয়া উচিত। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভার ভিতরে এ বাহিনীর সদস্যদের প্রবেশে স্পিকারের নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল বিধায়কেরা নির্বিঘ্নে পুলিশি নিরাপত্তা সহ বিধানসভায় ঢুকতে পারছেন। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শেষ পর্যন্ত সেই মামলার আদালতের সমনিয়মের নির্দেশ মেনে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন স্পিকার। সকলের নিরাপত্তা রক্ষীরই ভিতরে ঢোকা বন্ধ করার কথা জানালেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্টের নির্দেশ মেনেই এবার থেকে বিধানসভায় কোনো নিরাপত্তা কর্মী প্রবেশ করতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর কোনো নিরাপত্তা রক্ষী থাকবে না বিধানসভার অন্দরে। ফলে সোমবার থেকেই একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী নিরাপত্তা রক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না। এই মর্মে নোটিশও দেওয়া হয়েছে বিধানসভায়। যে বিরোধী দলের নেতা তিনি যখন পৌরবিগত ঢুকছিলেন, আপনারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন তাদের ওপরে যারা সিআরপিএফ এর সিকিউরিটি গার্ড ছিল তারা এমনভাবে আক্রমণ করেছে এবং তাদের বন্দুকের পেছনটা দিয়ে গুঁতো মেরেছে। অনেকে ইনজিওর্ড হয়েছিল। আমার কাছে চিঠি আপনারা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সিআরপিএফ এর সিকিউরিটি কেন্দ্রীয় বাহিনী বা সিকিউরিটি নিয়ে তারা ঢুকতে পারবে না। এবং সেইটার বিরুদ্ধে ওরা হাইকোর্টে আবেদন করেছিলেন যে অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটি যখন ঢুকছে আমরা কেন ঢুকতে পারবো না। এবং আমরা বলেছি যে আমাদের এখানে আর সে কোনো সিকিউরিটি ঢুকবে না। এবং আপনারা লক্ষ্য করে দেবেন, যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান। এবং হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়ক। ঘটনার সূত্রপাত গত বছরের অগাস্টে শুভেন্দু অধিকারী যখন বিধানসভার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন, তখন তাকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করতে দেখা গিয়েছিল পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। ওই ঘটনায় কিছুক্ষণ বাক বিতণ্ডাও চলে দুজনের মধ্যে। সেই সময় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু। এ ব্যাপারে বিজেপি বিধায়কদের নিরাপত্তা চেয়ে পদ্ম শিবিরের তরফে স্পিকারকেও চিঠি দেওয়া হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। সাময়িক জট কাটল, দ্বিতীয় হুগলি সেতু নয়, আপাতত নিবেদিতা সেতু দিয়ে চলাচল করবে ট্যাঙ্কার। শনিবার দিনভর কর্মবিরতি চলেছিল মৌরি গ্রামের ট্যাঙ্কার মালিকদের। ট্যাঙ্কার মালিকদের কর্মবিরতি থেকে সরে আসতে অনুরোধ হাওড়া পুলিশের। সাময়িক জট কাটল পুলিশের সঙ্গে বৈঠকে। শনিবার দিনভর কর্মবিরতি চলেছিল মৌরি গ্রামের ট্যাঙ্কার মালিকদের। দ্বিতীয় হুগলি সেতু নয়, আপাতত নিবেদিতা সেতু দিয়ে ট্যাঙ্কার চলাচল করবে। হাওড়া পুলিশের থেকেই বার্তা দেওয়া হয়েছে। ট্যাঙ্কার মালিকদের কর্মবিরতি থেকে সরে আসতেও অনুরোধ করা হয়েছে। তারপরই নিজেদের কর্মবিরতি থেকে আপাতত সরলেন মৌরি গ্রামের ট্যাঙ্কার মালিকরা। হাওড়ার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর স্থির সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। রবিবার ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিকের একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই সমস্যা সমাধানের পথ বার করার চেষ্টা করা হয়। দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের মেরামতি চলছে। সেই জন্য দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সব রাস্তায় তেলের ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে বলে প্রশাসন সূত্রে নির্দেশিকা। কিন্তু মাত্র 4 ঘন্টায় তেল নিয়ে বিপুল সংখ্যায় তেল নিয়ে ট্যাঙ্কার যাতায়াতে সমস্যা হচ্ছে।
এই অল্প সময়ে যাতায়াতে ছাড়পত্রের জন্য ট্যাঙ্কার গন্তব্যে পৌঁছতেও পারছে না বলে অভিযোগ। ফলে প্রচুর ক্ষতি হচ্ছে ট্যাঙ্কার চালক ও মালিকদের। এই অবস্থায় শনিবার থেকে ট্যাঙ্কার চালক ও মালিকেরা কর্মবিরতিতে যান। মৌরিগ্রামের ডিপো থেকে কোনো ট্যাঙ্কার জ্বালানি নিয়ে বেরোয়নি। রবিবারও কর্মবিরতি চললে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু পেট্রোল পাম্প ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কা হয়েছিল। জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কাও হয়েছিল। সেই আবহে এদিন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিকের একটি বৈঠকও হয়। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ সেন রবিবার জানান, পুলিশের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু দিয়ে তেলের ট্যাঙ্কার যাওয়ার অনুমতি দিয়েছে পুলিশ। পাশাপাশি রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকলেও আপৎকালীন পরিষেবা হিসেবে বেলা 12টা থেকে 4টে পর্যন্ত মৌরিগ্রামের ট্যাঙ্কারগুলিকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তিনি আরও জানান, নিত্যদিনের নো এন্ট্রি জট কাটবে কিনা তা হাওড়া পুলিশ কমিশনারের সঙ্গে সমস্যার সমাধান নিয়ে বৈঠকের পরই বোঝা যাবে। প্রসঙ্গত, হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে মেরামত চলার জন্য বর্তমানে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিনের নির্দিষ্ট সময় দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করছে। সেই রকমই দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাত্র 4 ঘন্টা সময় ওই দুই জায়গা দিয়ে তেলের ট্যাঙ্কার যাতায়াত করবে। হাই নিউজ নেটওয়ার্ক। মাসের শুরুতেই দাম কমল গ্যাসের। পুজোর মরশুমে এক ধাক্কায় 50 টাকা কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। এতে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট খাবারের দোকানেও খরচ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। পুজোর আগেই স্বস্তি, দাম কমল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। 1 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় 50 টাকা কমেছে। যদিও গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনো রদবদল হয়নি, তবে পুজোর আগে ব্যবসায়ীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির বার্তা। জানা গিয়েছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 51.50 টাকা কমেছে। এর ফলে দিল্লিতে নতুন দাম দাঁড়াচ্ছে 1580 টাকা, আর কলকাতায় দাম হচ্ছে 1684 টাকা। মুম্বাই ও চেন্নাইতেও দাম কমবে একইভাবে। এই পরিবর্তন কার্যকর হয়েছে রবিবার রাত থেকেই। গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দাম টানা কমছে। অগাস্টে কমানো হয়েছিল 33.50 টাকা, জুলাইয়ে 58.50 টাকা, আবার জুনে 24 টাকা। এপ্রিলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল প্রায় 1762 টাকা, এখন তা নেমে হয়েছে 1580 টাকায়। বিশেষজ্ঞরা মনে করছেন এতে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে চায়ের দোকান কিংবা ছোট খাবারের আড্ডাখানা সব জায়গারই খরচ কিছুটা হলেও কমবে। যদিও গৃহস্থের রান্নার গ্যাসে কোনো পরিবর্তন হয়নি। কলকাতায় 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও 829 টাকা, ফলে বাড়ির হেসেলের জন্য দাম একই থাকছে। তবু বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই কাটছাট বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। পুজোর আগে যখন ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে, তখন এই দাম কমানো তাদের জন্য আর্থিকভাবে সহায়ক হবে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান তুরস্কের সামনেই প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন তুললেন। তিনি বলেন, কিছু দেশ যে জঙ্গি সংগঠনগুলিকে খোলাখুলি সমর্থন দিয়ে চলেছে তাকে আর চলতে দেওয়া যেতে পারে? মোদির ভাষণের সময় উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। পাকিস্তানের সামনেই তাদের তুলোধনা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী। সরব হলেন পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে। এসসিও সামিটে যোগ দেওয়া রাষ্ট্রনেতারাও প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করে পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছেন। তবে তারা উল্লেখ করেননি পাকিস্তানের নাম। চীনের তিয়ানজিনে বসেছে এসসিও সামিট। 1 সেপ্টেম্বর 25তম সাংহাই কোঅপারেশন সামিটে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রকাশ্যে সমর্থন করছে, এটা কি মেনে নেওয়া যায়? সন্ত্রাসবাদ শুধুমাত্র কোনো একটা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি নয়, গোটা মানবতার জন্য চ্যালেঞ্জ। পেহেলগাঁও জঙ্গি হানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত বিগত 4 দশক ধরে সন্ত্রাসবাদের আঘাত সহ্য করে আসছে। সম্প্রতি পেহেলগাঁওতে আমরা সন্ত্রাসবাদের সবথেকে ঘৃণ্য রূপ দেখেছি। আমাদের সন্তানদের হারিয়েছি, অনাথ হয়ে গিয়েছে অনেকে। যারা এই লড়াইয়ে কঠিন সময় নয়াদিল্লির পাশে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ। हाल ही में हमने पहलगाम में टेररिज्म का बहुत ही घिनौना रूप देखा।
कितनी ही माताओं ने अपने बच्चे खोए और कितने बच्चे अनाथ हुए। ऐसे में प्रश्न उठना स्वाभाविक है, क्या कुछ देशों द्वारा आतंकवाद का खुलेआम समर्थन हमें स्वीकार्य हो सकता है? सिक्योरिटी के संदर्भ में मैं कहना चाहता हूं कि सुरक्षा, शांति और स्थिरता किसी भी देश के विकास का आधार है, किंतु इस मार्ग में आतंकवाद, अलगाववाद और अतिवाद बड़ी चुनौतियां हैं। आतंकवाद सिर्फ किसी देश की सुरक्षा ही नहीं, बल्कि पूरी मानवता के लिए एक साझा चुनौती है। তিনি আরো বলেন, আমাদের স্পষ্টভাবে বলতে হবে যে সন্ত্রাসবাদে কোনো দ্বিচারিতা গ্রহণ করা হবে না। এই হামলা প্রত্যেকটি দেশ এবং প্রত্যেকটি মানুষ যারা মানবতায় বিশ্বাস করে তাদের জন্য খোলা চ্যালেঞ্জ ছিল। এই ধরনের পরিস্থিতিতে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কোনো দেশে সন্ত্রাসবাদে খোলা সমর্থন কি গ্রহণযোগ্য? আমরা যে কোনো ধরনের যে কোনো বর্ণের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে, এটা মানবতার প্রতি আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী যখন এই কথাগুলি বলছিলেন তখন উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। তিনি চুপ করেছিলেন গোটা সময়। সন্ত্রাস দমনে ভারতের অবস্থান ও অভিযান নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এসসিও রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচারের অধীনে আল কায়দা সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছে ভারত। তিনি জানান, এসসিও সদস্য হিসেবে ভারত ইতিবাচক ভূমিকা পালন করেছে। নিরাপত্তা, সংযোগ ও সুযোগ এই তিনটি স্তম্ভই ভারতের নীতি ও দৃষ্টিভঙ্গি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শুভমান গিল, জশপ্রীত বুমরারা। দুই তারকাই পরীক্ষায় পাশ করেছেন। কতটা ফিট ভারতীয় ক্রিকেটারেরা? এশিয়া কাপের আগে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দিয়েছেন শুভমান গিল, জশপ্রীত বুমরা সহ বেশ কয়েকজন ক্রিকেটাররা। এখন খেলার মধ্যে না থাকলেও রোহিত শর্মাকেও ফিটনেস পরীক্ষা দিতে বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনিও গিয়েছিলেন বেঙ্গালুরুতে। সকলের ফিটনেস পরীক্ষার ফল বেরিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুভমান, বুমরা, জিতেশ শর্মা, মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। যে কোনো বড় প্রতিযোগিতা খেলতে যাওয়ার আগে ফিটনেস টেস্ট পাশ করা বাধ্যতামূলক। যদি কোনো ক্রিকেটার খেলার মধ্যে থাকেন, সেই ক্ষেত্রে তাকে এই পরীক্ষায় বসতে হয় না। যে ক্রিকেটারেরা দলীপ ট্রফিতে খেলেছেন তাদের আলাদা করে ফিটনেস পরীক্ষা দিতে হয়নি। কিন্তু জ্বর হওয়ায় দলীপ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন শুভমান। কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি, তাই তাকে পরীক্ষা দিতে হয়েছে। এখন ভারতে ফিটনেসের পরীক্ষা হয় ইয়ো টেস্টে, সেটা করা হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের শরীরে হাড়ের ঘনত্ব পরিমাপের জন্য এক ধরনের পরীক্ষা করা হয়েছে। শুভমান, জিতেশ ও বুমরা এশিয়া কাপ খেলতে যাবেন। যশস্বী ও ওয়াশিংটন স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন। শার্দুল অবশ্য দলীপে খেলবেন। ভারতীয় বোর্ড রোহিতকে পাঠানোয় সকলের নজর তার দিকে ছিল। জানা গিয়েছে, রোহিতও ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। আপাতত কোনো খেলা না থাকলেও নভেম্বরে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে খেলার কথা রোহিতের। তার আগে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে 3টি একদিনের ম্যাচও খেলতে পারেন তিনি। রোহিত ফিটনেস পরীক্ষা দিলেও বিরাট কোহলিকে দেখা যায়নি। তাকে বোর্ড কোনো নির্দেশ দিয়েছে কিনা তা জানা যায়নি। আপাতত লন্ডনেই রয়েছেন কোহলি। সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। তবে এখনো সময় থাকায় হয়তো ফিটনেস পরীক্ষা দেননি তিনি। নভেম্বরের সিরিজের আগে তিনি বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে যেতে পারেন, তবে সবটাই জল্পনা। এই বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। ইস্টবেঙ্গল কোচের শিষ্য এবার মোহনবাগানে। নেইমারের বিরুদ্ধে খেলা রবসনের সঙ্গে চুক্তি সবুজ মেরুনের। বাংলাদেশের অস্কার ব্রুজোর দলের হয়ে খেলার সময় 3 বছরে 97টি ম্যাচে 64টি গোল করেন রবসন রবিনহো। সতীর্থদের দিয়ে করান আরও 49টি গোল। তিনি যোগ দেওয়ায় হোসে মলিনার দলের শক্তি বাড়বে। চূড়ান্ত হয়ে গেল মোহনবাগানের নতুন বিদেশি রবসন রবিনহো। ব্রাজিলের সাও পাওলো লিগে নেইমার জুনিয়রের বিরুদ্ধে খেলা স্ট্রাইকারকে নিয়ে নতুন আশায় সবুজ মেরুন শিবির।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর প্রিয় শিষ্য এবার খেলবেন তার প্রতিপক্ষ দলে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচ থাকার সময় ব্রুজোর অন্যতম ভরসা ছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার রবসন। তাকে এই মরশুমে লাল হলুদ জার্সি পরাতে চেয়েছিলেন ব্রুজো, কিন্তু সেই প্রস্তাব উপেক্ষা করে প্রতিপক্ষ শিবিরের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবসন। মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসেবে যোগ দিচ্ছেন ৩০ বছরের স্ট্রাইকার। বাংলাদেশে ব্রুজোর দলের হয়ে খেলার সময় ৩ বছরে ৯৭টি ম্যাচে ৬৪টি গোল রয়েছে তার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৯টি গোল। রবসন যোগ দেওয়ায় হোসে মলিনার দলের আক্রমণ আরও শক্তিশালী হবে। মোহনবাগানের চুক্তিতে সই করার পর রবসন বলেছেন, বসুন্ধরার হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সফলতম ক্লাব। ওই ম্যাচে কেমন খেলেছিলাম তা নিশ্চয়ই মোহনবাগানের সমর্থকদের মনে রয়েছে। এবার সবুজ মেরুন জার্সি গায়ে তেমনই সাফল্য আশা করছি। গত বছর মোহনবাগান ভারতের সেরা 2টি লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। গত 5 বছরে মোহনবাগানের মতো সাফল্য ভারতের আর কোনো ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে। ভারতের জাতীয় দলের অধিকাংশ ফুটবলারও এই ক্লাবেরই। ওদের সতীর্থ হিসেবে ক্লাবকে আরও সাফল্য দিতে চাই, আরও ট্রফি জিততে চাই। রবসন খেলার মধ্যেই আছেন, সমস্যা নেই ফিটনেস নিয়েও। শহরে এসেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রস্তুতি শুরু করে দেবেন ব্রাজিলীয় স্ট্রাইকার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।